আগের দিন টু কম্পোনেন্ট সিস্টেমের ফেজ ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং একদম প্রথম আলোচনাটা আমাদের হয়েছিল লেড এবং সিলভারের মিক্সচার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ফেজ ডায়াগ্রামের কিছু বৈশিষ্ট্য, তার ফেজ ডায়াগ্রামের কিছু ফিচার্স আমরা আগের দিন আলোচনায় দেখেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a system having a congruent melting point. Congruent melting point এই কথাটার অর্থ হচ্ছে একটা শার্প মেল্টিং পয়েন্ট, যেই মেল্টিং পয়েন্টে এসে একটা সলিড মিক্সচার মেল্ট করে যায় এবং এই মেল্ট করার সময় তারা যে লিকুইডটা তৈরি করে, এই লিকুইডের কম্পোজিশন ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য সলিড। ওই সলিডে দুটো কম্পোনেন্ট বা তিনটে কম্পোনেন্টের যে কম্পোজিশন ছিল, তারা মেল্ট হওয়ার পর যে লিকুইডটা তৈরি হয় সেই লিকুইডেও দে আর প্রেজেন্ট ইন দ্য সেম পার্সেন্টেজ, প্রেজেন্ট ইন দ্য সেম কম্পোজিশন। এই বিষয়টা আমাদের আজকে আলোচনার মধ্যে আমরা থাকব। এখানে যেটা আমাদের দেখতে হবে যে একটা বাইনারি মিক্সচার, এই বাইনারি মিক্সচারের যে কম্পোনেন্টগুলো আছে, এমন সময় কখনো কখনো এমনটা ঘটতেই পারে যে তাদের মধ্যে কেমিক্যাল কম্বিনেশন হচ্ছে, কেমিক্যাল কম্বিনেশন, এবং তারা কিছু কম্পাউন্ড জেনারেট করছে। এই কম্পাউন্ড একটা হতে পারে, মোর দেন ওয়ান হতে পারে। এটা অফকোর্স, এটা খুব পরিষ্কার কথা যে দিস ইজ নট ভেরি কমন। ইনফ্যাক্ট ইট ইজ নট ভেরি কমন, ইনফ্যাক্ট ভেরি আনকমন রাদার, যখন আমরা দুটো মেটালকে নিয়ে আলোচনা করছি। কারণ আমাদের দুটো এলিমেন্টের রিয়্যাক্ট করার যে একদম গোড়ার ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা থেকেই আমরা বুঝতে পেরেছি, আমরা জানি যে ইট ইজ নট দ্যাট কমন যে দুটো মেটাল একসাথে বিক্রিয়া করে একটা কম্পাউন্ড তৈরি করে ফেলবে। কারণ তাদের যেহেতু ইলেকট্রনিক এনভায়রনমেন্ট ইজ অ্যালাইক, তারা যেহেতু দুটো এলিমেন্টই, যেহেতু দুজনেই মেটাল, কাজেই দুজনেই ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ স্পিসিস ক্যাটায়ন তৈরি করতে ইন্টারেস্টেড হবে। কাজেই তাদের মধ্যে অফকোর্স একটা যৌগ তৈরি হওয়া, যৌগ গঠন করা খুব কমন নয়, বাট ইট মে হ্যাপেন, ইট মে হ্যাপেন সামটাইমস। যাই হোক, আমরা যে আলোচনাটায় ছিলাম যে যখনই আমরা এতক্ষণ অবধি যে আলোচনাগুলো করছিলাম এই টু কম্পোনেন্ট ফেজ নিয়ে ডায়াগ্রাম নিয়ে আগের দিন যে আলোচনা বিস্তারিত হয়েছিল, সেখানে বেসিক্যালি উই আর ডিলিং আ মিক্সচার। বাট যেই মাত্র দুটো মেটাল ইন্টারাক্ট করে একটা কম্পাউন্ড তৈরি করে ফেলবে, আমাদের এন্টায়ার ডিসকোর্স অফ দ্য ডিসকাশন উইল বি ডিফারেন্ট। কারণ একটা মিক্সচার যখন থাকে, সেই মিক্সচারের মধ্যে যদিও প্রত্যেকটা কম্পোনেন্ট একসাথে হোমোজেনাস হয়ে থাকতে পারে বা হেট্রোজেনাস হয়ে থাকতে পারে। ফেজ যদি একটা হয় নিশ্চয়ই তার মানে হোমোজেনাস হয়ে আছে, দুটো হলে হেট্রোজেনাস, সে আলাদা কথা। কিন্তু একটা মিক্সচারের মধ্যে প্রত্যেকটা কম্পাউন্ড কিন্তু তার, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু তার যে ফিচার,
ফিজিক্যাল ফিচার, কেমিক্যাল ফিচার। ফিজিক্যাল ফিচার সবসময় সবটা নয়, কেমিক্যাল ফিচার প্রায় সবটাই, এগুলো মেনটেন করার চেষ্টা করবে। বাট দ্যাট ভেরি মোমেন্ট আ কম্পাউন্ড ইজ ডেভেলপড, দুটো এলিমেন্ট রিয়্যাক্ট করে একটা কম্পাউন্ড তৈরি করলো, বা একটা কম্পাউন্ডের সাথে আরেকটা এলিমেন্ট রিয়্যাক্ট করে একটা সেকেন্ড কম্পাউন্ড তৈরি করলো, এই সিনারিও ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। কারণ এইখানে কিন্তু আমরা আর আলোচনাটা এই জায়গাতে রাখতে পারবো না যে দুটো মিক্সচারের কম্পোনেন্ট কিভাবে রিয়্যাক্ট করছে। এখানে একটা কম্পাউন্ড, তার ফিচার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এবং সেক্ষেত্রে দিস ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট দ্য নিউলি ফর্মড কম্পাউন্ড which is obviously an intermetallic compound will have a fixed congruent melting point, which is quite obvious. A compound usually melts at a specific temperature, unlike the mixture, which rarely has a sharp melting point. Usually mixtures melt over a range of temperature, and that is one big difference, characteristic difference between mixture and a compound. যা হোক, যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম, এই কমন আমরা যে সিস্টেমগুলো নিয়ে আলোচনা করেছি, একটা জিঙ্ক ম্যাগনেসিয়াম সিস্টেম, একটা মার্কারি থ্যালিয়াম সিস্টেম, একটা গোল্ড টিন সিস্টেম, ফেরিক ক্লোরাইড ওয়াটার সিস্টেম, এই কতগুলো সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতে পারি আমাদের আজকে যে ভাবনা চিন্তাটার মধ্যে আমরা আছি সেই ভাবনা চিন্তাটা নিয়ে। এনিওয়ে, আমরা এরকম সমস্ত এক্সাম্পল নিয়ে হচ্ছে যে আলোচনার মধ্যে হচ্ছে যে থাকবো না, আমরা ক্যাটাগরিক্যালি আলোচনাটা রাখছি জিঙ্ক ম্যাগনেসিয়াম সিস্টেম নিয়ে। আমরা একটা টু কম্পোনেন্ট সিস্টেম এবং তাদের একটা কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট আছে। আমরা নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মিক্সচার টু কম্পোনেন্ট সিস্টেম, তার ছবিটা আমাদের এখানে যে কম্পোনেন্টগুলো দেখার আছে আমরা দেখে নিই। জিঙ্ক যখন 100%, জিঙ্ক যখন 100%, দ্যাট ইজ পিওর জিঙ্ক, this is the melting point of pure zinc, 419 degrees Celsius, and that of pure magnesium is 650 degrees Celsius. So these are two extreme cases where you can see that pure metals are melting. Pure zinc melting at 419 degrees Celsius, and pure magnesium melting at 650 degrees Celsius. So these are the 2 points, of course. The point A mentioned here, point A and point B. Fine. Now the metals can form a intermetallic compound MgZn2. The compound is MgZn2. So we'll look at the specific composition of magnesium 1/3
and zinc 2/3. Fine. And this compound melts at 590 degrees Celsius. The point under consideration is D. So this is the congruent melting point of the compound MgZn2. So this is the congruent melting point of the system, 590 degrees Celsius. Fine. So we already know that when we are discussing this, we are calculating in the reduced form. What is the reduced equation? F prime C minus P plus 1. This is reduced, plus 1. Originally it was plus 2. So it is reduced form. Why we are talking about reduced form of the phase rule? Because as we are dealing with metals, we are neglecting the vapor phase, because it is not very easy, not very convenient to generate vapor at common temperature or under usually available pressures. So we have neglected pressure as we are neglecting vapor. We are neglecting vapor, and as we are neglecting vapor, in the diagram we are neglecting the pressure term, because solids and liquids are not that affected by pressure. So what we have here? Here we have two eutectic points, point E and point C. Two eutectic points. At this eutectic point E, what we are having? We are having the composition as following: magnesium 61%, and we have the compound MgZn2 39%. So this is one eutectic point, and this eutectic point C, the composition is zinc 79% and MgZn2 compound 21%. So here we have two eutectic points. In the last class we were discussing the phase diagram of lead and silver. In that diagram, if you could recall, we had only one eutectic point. Here we have two eutectic points. Fine. So we have two eutectic points, and we will discuss first point E. Point E, the temperature here is 345 degrees Celsius, and this is the least melting point. So in this graph we have point A, point E, point C,
point D, point B. 3 intermediate points and 2 extreme cases. 5 points together. So what are we having here? Point E. What do we have? Point E, there's equilibrium. Equilibrium between solid magnesium, solid MgZn2 and liquid MgZn2. Mg and MgZn2 and Mg plus liquid melt. This is Mg plus liquid melt here. So if we rise above along this, what will happen? We'll start with solid magnesium and solid MgZn2, and as the temperature is increasing, liquid MgZn2 will be formed. Liquid MgZn2 form, and magnesium will not increase or decrease the composition, because just remember once again, that this is no more a mixture of magnesium and zinc. It is now a new compound, MgZn2. So what do we have here? We have two components. What are they? Magnesium and zinc. And there are 3 phases. So now we are calculating degrees of freedom in our reduced phase equation. C minus P plus 1 gives 2 minus 3 plus 1. So the system is non-variant. So this system is non-variant. Fine. Now we are talking about the point C. Point C, this is again an eutectic point. This eutectic point represents what? Represents just the opposite. The compound is same, MgZn2, but here it was Mg and MgZn2. Here it is Zn and MgZn2. So in this equilibrium, 3 phases are involved: solid zinc, solid MgZn2 and liquid MgZn2. All of them exist together in equilibrium. So here also we have number of components 2, number of phases 3, and reduced degrees of freedom F prime. This is C minus P plus 1, that is 2 minus 3 plus 1, that is 0. So just like the previous eutectic point E, this eutectic point C is also a non-variant system. Okay. Now we all know that wherever there is a phase diagram, we have to look at the curves and the areas. আমরা এখানেও আলোচনা করব যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা পয়েন্ট তারা কি ইন্ডিকেট করছে, এটা নিয়ে আমরা কথা বলবো, নিশ্চয়ই বলবো। এই যে আমরা একদম প্রথমেই দেখি, এই যে এরিয়াটা বি সি ডি ই এ, এই ওপরের যে এরিয়াটা, এই যে ওপরের বিস্তীর্ণ এরিয়াটা, এই বিস্তীর্ণ এরিয়াটার কি হয়েছে? এই ওপরের বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই জায়গাটা, এই এন্টায়ার জায়গাটাতে
কি আছে, এই এন্টায়ার জায়গাটাতে এটা একটা সিঙ্গেল ফেজ সিস্টেম। ফাইন। এই সিঙ্গেল ফেজ সিস্টেমে কি আছে, সিঙ্গেল ফেজ সিস্টেমে লিকুইড আছে, এন্টায়ারলি লিকুইড হয়ে আছে, এবং সেই লিকুইডের মধ্যে কি আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, এবং আমরা এটাও ধরে নিতে পারি যে শুধু জিঙ্ক আর ম্যাগনেসিয়ামই আছে এমন নয়, তার সাথে সাথে যদি কিছুটা এই কম্পাউন্ড MgZn2 তৈরি হয়ে থাকে সেও আছে, সবই আছে, সমস্যার কিছু নেই। যাই হোক, আমার এখানে তাহলে কম্পোনেন্ট হচ্ছে দুটো, ফেজ হচ্ছে একটা, অর্থাৎ এই জায়গাটার জন্য কিন্তু আমাদের রিডিউসড ডিগ্রিজ অফ ফ্রিডম বেরিয়েছে 2, f প্রাইম ইকুয়াল টু c মাইনাস p প্লাস 1 বেরিয়েছে 2, অর্থাৎ যেটা বেরোলো যে এই জায়গাটার জন্য দ্য সিস্টেম ইজ বাইভ্যারিয়েন্ট। এবার আমরা বুঝতেই পারছি যে এখানে যেহেতু দুটো হচ্ছে যে কম্পোনেন্টের মধ্যে একটা ফেজ, এই জায়গাটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমরা একটা ফেজ পেয়েছি, এই ওপরের জায়গাটা। তো এই জায়গাটাতে আমার কি আছে, বাইভ্যারিয়েন্ট। বাইভ্যারিয়েন্ট মানে কি, বাইভ্যারিয়েন্ট মানে হচ্ছে যে এখানে আমি পাল্টাতে পারি টেম্পারেচার এবং কম্পোজিশন, আমি এদিক ওদিক করতে পারি। অফকোর্স টেম্পারেচার লেভেলের নিচে নেমে গেলে কোনো একটা কিছু সলিডিফাই করতে শুরু করবে, সেটা আলাদা কথা, তখন তো আমরা আর হচ্ছে যেভাবে হচ্ছে যে করতে পারবো না, তখন আমাদের ভাবতে হবে। এবার এটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাটাতেই আমরা দেখতে পাবো যে ফেজ দুটো করে আছে, প্রায় সব জায়গাতেই ফেজ দুটো করে আছে। এখানে জিঙ্ক লিকুইড মেল্ট, MgZn2 লিকুইড মেল্ট, Mg লিকুইড মেল্ট, Mg প্লাস MgZn2, Zn প্লাস MgZn2, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি কিন্তু যে দুটো করে ফেজ আছে, এবং এখানে হচ্ছে p এর জায়গায় 2 বসালেই আমরা এটা বুঝতে পারবো যে 2 মাইনাস 2 প্লাস 1 উইল গিভ ইউ 1, এবং এই ফেজ ডায়াগ্রামের বাকি স্পেসগুলো ওই জন্য এগুলো সব হয়ে যাবে হচ্ছে ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম। এই ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম এবং বাইভ্যারিয়েন্ট সিস্টেম নিয়ে আলোচনা আমরা এখানে টেবিলে করেছি, খুব কঠিন কিছু ব্যাপার না, টেবিল দেখলেই বোঝা যাবে। একদম প্রথমে যেটা হচ্ছে কার্ভ বিসি, ফ্রিজিং কার্ভ অফ Zn, বি থেকে সি এটা আসছে, ফ্রিজিং কার্ভ অফ Zn। তাহলে এখানে হচ্ছে যে কি ইকুইলিব্রিয়ামে আছে, জিঙ্ক অ্যান্ড মেল্ট, জিঙ্ক আছে অ্যান্ড MgZn2 আছে, ঠিক আছে, জিঙ্ক অ্যান্ড মেল্ট এখানে ইয়েতে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, ফেজ দুটো ইউনিভ্যারিয়েন্ট। ফাইন, এদিক থেকে এইটা দেখে নিই, একই রকম গল্প, ফ্রিজিং কার্ভ অফ ম্যাগনেসিয়াম, এখানে কি আছে, ম্যাগনেসিয়াম আছে আর মেল্ট আছে, নাম্বার অফ ফেজ 2, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1, এটা হচ্ছে ইউনিভ্যারিয়েন্ট, বুঝলাম। এরপরে আমরা সিডি পয়েন্টটা দেখব, সিডি, সিডি, সিডি পয়েন্টে কি নিয়ে আলোচনা হবে, MgZn2 আর তার সাথে মেল্ট, একই রকম দুটো ফেজ ইউনিভ্যারিয়েন্ট। ডিতে, ডিতে কি থাকছে একটু দেখে নেওয়া, সিডির সঙ্গে ডির পার্থক্যটা, ওখানে কি ছিল MgZn2 অ্যান্ড মেল্ট, এখানেও কিন্তু MgZn2 অ্যান্ড মেল্ট, কিন্তু এই মেল্ট থেকে যেটা আছে, এই মেল্ট থেকে কিন্তু আসবে হচ্ছে
জিঙ্ক অ্যান্ড MgZn2, এই সিডির সঙ্গে ডির কিন্তু এইটুকু হচ্ছে পার্থক্যের জায়গা, কারণ এখানে ম্যাগনেসিয়াম 0 ছিল, ঠিক আছে, জিঙ্ক 100%। এবার যত এদিকে আসছি তত কিন্তু হচ্ছে জিঙ্ক এদিক ওদিক হচ্ছে, মাথায় রাখতে হবে, জিঙ্ক কমে যাচ্ছে। ফাইন। কার্ভ CDE একসাথে গোটাটাকে ধরছি, CDE গোটাটাকে ধরেছি, MgZn2 অ্যান্ড মেল্ট, নাম্বার অফ ফেজ 2, ডিগ্রিজ অফ ফ্রিডম 1। ফাইন। এই BCD এর উপরের যে এরিয়াটা আমরা আগেই বলে দিয়েছি এটা পুরোটাই লিকুইড, কাজে নাম্বার অফ ফেজ 1 বাইভ্যারিয়েন্ট। আরও বিস্তারিত আলোচনায় ঢুকছে আস্তে আস্তে। BCF এরিয়া নিয়ে কথা হচ্ছে, কি আছে, জিঙ্ক অ্যান্ড মেল্ট, BCF এই এরিয়ার মধ্যে কি আছে, জিঙ্ক অ্যান্ড মেল্ট, নাম্বার অফ ফেজ দুটো, ইউনিভ্যারিয়েন্ট। এরিয়া DCG MgZn2 অ্যান্ড মেল্ট, ঠিক আছে, কি আছে, জিঙ্ক অ্যান্ড MgZn2, ইউনিভ্যারিয়েন্ট। এবার DEH ক্লিয়ারলি ফলো করো, এটাতেও কি আছে, MgZn2 অ্যান্ড মেল্ট কন্টেনিং Mg অ্যান্ড MgZn2, তাহলে এটা হচ্ছে দুটো ফেজ ইউনিভ্যারিয়েন্ট। তারপরে এরিয়া AEI, এখানে কি পাওয়া যাবে, এখানে Mg পাওয়া যাবে আর তার সঙ্গে পাওয়া যাবে মেল্ট, এখানেও দুটো ইউনিভ্যারিয়েন্ট AEI। এবার FCGর নিচের এলাকা, এখানে কি আছে, সলিড জিঙ্ক আছে এবং সলিড MgZn2 আছে, দুটোই সলিড, তাহলে দুটো একসঙ্গে মিশে নেই, দুটো আলাদা ফেজ, ইউনিভ্যারিয়েন্ট। HEI এর তলায় কি পাওয়া যাবে, আমরা দেখতেই পাচ্ছি কি পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম পাওয়া যাবে আর MgZn2 পাওয়া যাবে, দুটোই সলিড, এটাও ইউনিভ্যারিয়েন্ট। পয়েন্ট সি হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, আমরা আগেই আলোচনা করেছি, এখানে তিনটে জিনিস একসঙ্গে পাওয়া যাবে, একটা হচ্ছে জিঙ্ক, একটা আমাদের নিউ ফর্মড কম্পাউন্ড, আর একটা মেল্ট। পয়েন্ট ইও তাই, একই গল্প, জিঙ্কের বদলে ম্যাগনেসিয়াম। এখানে যেহেতু তিনটে করে এই ফেজ পাওয়া যায়, আমাদের যে এই দুটো যে হচ্ছে যে আমাদের যে দুটো পয়েন্ট ইউটেকটিক পয়েন্ট দুটো, এই ইউটেকটিক পয়েন্ট দুটো হচ্ছে আমাদের ফিক্সড বলতে এই পয়েন্টগুলোতে কোনো রকমের কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম নেই। এই পয়েন্টগুলোকে আমরা চাইলেও কোনো রকমভাবেই কোনো অবস্থায় এদের কোনো কম্পোনেন্টকে আমরা এদিক ওদিক করতে পারবো না। আমাদের এর পরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ঢুকব সেটা হচ্ছে সিস্টেমস উইথ ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। এইটার ক্ষেত্রে যেটা আগেরটার চাইতে পার্থক্যের জায়গাটা কোথায়, পার্থক্যের জায়গাটা এইটুকুই যে আগে যেমন বললাম যে ওই জিঙ্ক ম্যাগনেসিয়াম মিলে একটা কম্পাউন্ড তৈরি করে ফেলেছে, হ্যাঁ, এই যে আমাদের এই কম্পাউন্ড, এই যে ওই যে MgZn2 কম্পাউন্ড তৈরি করে ফেলেছে এবং সেই কম্পাউন্ডের একটা তো ডেফিনিট শার্প মেল্টিং পয়েন্ট আছে। এবার যেটা বলার বিষয় যে এমনটা হতেই পারে, এবং ইনফ্যাক্ট একটু আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা হয়তো মনে হবে যে বোধহয় সেটা তো হওয়ারই কথা ছিল, কারণ দুটো মেটালে তো
একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, দুটোই মেটাল, তা দুটো মেটাল দিয়ে একটা যদি কম্পাউন্ড তৈরি হয়, সে কম্পাউন্ড খুব বেশি তো স্টেবল হওয়ার কথা নয়। এবার যদি খুব বেশি স্টেবল না হয়, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে ওই টেম্পারেচার বাড়ালে মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে দেখা গেল হয়তো যে যে কম্পাউন্ডটা তৈরি করেছিল সেটা ডিকম্পোজ করে গেল। এরকম কিন্তু আমরা বেশ কিছু, ইফ ইউ কুড রিকল ইওর অর্গানিক কেমিস্ট্রি এক্সপেরিয়েন্স, অর্গানিক কেমিস্ট্রিতেও কিন্তু বেশ কিছু কম্পাউন্ড এমন আছে যাদের হচ্ছে যে মেল্টিং পয়েন্ট যদি আমরা সার্চ করতে যাই, আমরা দেখব যে ব্র্যাকেটে স্মল ডি লেখা আছে। মেল্টিং পয়েন্টের জায়গায় একটা টেম্পারেচার লিখে ব্র্যাকেটে স্মল ডি লেখা আছে। দ্যাট মিন্স কি ওই টেম্পারেচারে গিয়ে ওই কম্পাউন্ডটা ডিকম্পোজ করে যায়, তারপরে কোথায় গিয়ে মেল্ট হওয়ার কাজেই কোনো অবকাশ থাকে না। কিন্তু ওটা বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের যখন এখানে এই ফেজ ডায়াগ্রামের আলোচনায় আমরা ঢুকে পড়েছি, ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে যদি এরকম কোনো স্পিসিস চলে আসে, তাহলে কিন্তু আমাদের একটু গোলমাল হবে। আগের ছবি যেরকম সুন্দর হয়েছিল, পরের ছবি তেমন সুন্দর হবে না। এই আমাদের আগের ছবি জিঙ্ক ম্যাগনেসিয়াম সিস্টেম, আমাদের পরের ছবি সোডিয়াম পটাশিয়াম সিস্টেম, আমরা যাব দেখব। তো এবার যেহেতু যে শার্প মেল্টিং পয়েন্ট এটাতে নেই, তাহলে এই যে ডিকম্পোজিশন ঘটে যাচ্ছে মেল্টিং পয়েন্টের আগেই, এটাকে আমরা একটা বলছি এটা ট্রানজিশন অর মেরিটেকটিক অর পেরিটেকটিক রিয়াকশন, এবং এই জন্য এই টেম্পারেচারটাকেও আমরা ট্রানজিশন টেম্পারেচার, মেরিটেকটিক টেম্পারেচার বা পেরিটেকটিক টেম্পারেচার বলছি। অর্থাৎ পরিষ্কার কথা, আমরা ইউটেকটিক টেম্পারেচার ওটাকে বলতে পারছি না। জাস্ট আগের ছবিতে আমরা যেরকম দুটো ইউটেকটিক পয়েন্ট পেয়েছিলাম ইন কেস অফ জিঙ্ক ম্যাগনেসিয়াম সিস্টেম, সিমিলারলি আমরা যখন হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের হচ্ছে যে ভেজ ডায়াগ্রাম দেখতে যাব, ওরকমভাবে সুন্দর দুটো ইউটেকটিক সিস্টেম আমরা, দুটো ইউটেকটিক পয়েন্ট আমরা পাবো না। এক্সাম্পলস আর দেয়ার, আমাদের এই ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট, অর্থাৎ এই সলিড মিক্সচারগুলো আমরা দেখব, গোল্ড অ্যান্টিমনি, সোডিয়াম বিসমাথ, সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড, সোডিয়াম সালফেট ওয়াটার। সোডিয়াম সালফেট ওয়াটার একটা খুব মনে রাখার মতো বিষয়। এই এক্সাম্পলটা দিস ইজ ভেরি কমন, দিস ইজ ভেরি কমন। মানে কি হচ্ছে, আমরা হাইড্রেটেড সোডিয়াম সালফেট নিয়ে আমরা সেটাকে যদি হচ্ছে তার মেল্টিং পয়েন্ট বার করতে যাই, আমরা যেটা অবজার্ভ করব, কি অবজার্ভ করব, যে তার আগেই হচ্ছে যে তার ওয়াটার অফ হাইড্রেশন বেরিয়ে চলে যাচ্ছে এবং স্পেসিফিক একটা টেম্পারেচারে গিয়ে হচ্ছে যে মেল্ট করছে, সেই গল্পটা এখানে কিন্তু আমরা পাবো না। সোডিয়াম সালফেট ওয়াটার কম্পাউন্ড বা কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ওই মেল্টিং পয়েন্টে যাওয়ার আগেই এটা ডিকম্পোজ করে যাচ্ছে, ডিকম্পোজ করে জল বেরিয়ে যাচ্ছে। কাজেই ওই স্পেসিফিক্যালি হাইড্রেটেড সোডিয়াম সালফেটের মেল্টিং পয়েন্ট পাওয়া সম্ভব হচ্ছে না। এবার যদি আমরা এই ছবিটাতে দেখি, আগের মতোই কিছু পয়েন্ট দেখে বুঝে নেওয়া। পটাশিয়াম 100%, পটাশিয়াম 100%, তার মেল্টিং পয়েন্ট 63.8 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম 100%, তার মেল্টিং পয়েন্ট 97.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটা দুটো জিনিস জানতে পারলাম। এবার তারা 2:1 রিয়াক্ট করে টু জেনারেট আ কম্পাউন্ড Na2K। Na2K, কিন্তু এই কম্পাউন্ডটার যেটা বৈশিষ্ট্য, এই কম্পাউন্ডটার বৈশিষ্ট্য হচ্ছে কি,
এই কম্পাউন্ডটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা 70°C ভেঙে যায়, ভেঙে গিয়ে সলিড সোডিয়াম তৈরি করে অ্যান্ড মেল্ট। অর্থাৎ আমরা Na2K কে হিট করছি, দুটো সোডিয়াম একটা পটাশিয়াম অ্যাটম আছে আমাদের মলিকুলটাতে Na2K একটা ডেফিনিট টেম্পারেচারে পৌঁছানোর পর ডিকম্পোজ করে যাচ্ছে, ডিকম্পোজ করে সোডিয়াম তৈরি করছে অ্যান্ড মেল্ট তৈরি করছে, সলিড সোডিয়াম অ্যান্ড মেল্ট। অর্থাৎ ওই যে মেল্টটা থাকবে, ইট ইজ কোয়াইট অবভিয়াস যে ওই মেল্টে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের রেশিও কিন্তু 2:1 থাকছে না। কারণ যদিও আমাদের কম্পাউন্ডের মধ্যে দুটো সোডিয়াম ছিল এবং একটা পটাশিয়াম ছিল, কিন্তু যখন হচ্ছে যে ওটা হাই টেম্পারেচারে গিয়ে ডিকম্পোজ করলো, ওই ডিকম্পোজ করার পর কিন্তু ওখান থেকে দুটো সোডিয়াম একটা পটাশিয়ামে ভাঙলো এবং তার থেকে বেশ কিছুটা সোডিয়াম সলিড হিসেবে বেরিয়ে এসছে। তাহলে এইটা হচ্ছে ওই 70°C, দিস ইজ দ্য ইনকনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট or the peritectic temperature of the system. This term is peritectic temperature. আরেকবার বলে দেওয়া, তাহলে এখানে ফেজ কটা? চারটে। কি কি ফেজ? সলিড পটাশিয়াম, সলিড সোডিয়াম, সলিড কম্পাউন্ড Na2K and liquid mixture. Liquid mixture, this mixture contains sodium and potassium. Well and good. এবার আমরা ছবিতে এসে পৌঁছই, দেখি ছবি কি বলছে। আমরা আগের বারের মতোই আমরা জানি, আমাদের আলোচনাটা যখন শুরু হয় আমরা বিষয়টাকে দেখে নিয়েছি যে আমরা ওই রিডিউসড ফেজ রুলে অ্যাপ্লাই করব, C-P+1। কেন +1 করব? কারণ এখানেও আমরা ভেপার ফেজটাকে উড়িয়ে দিয়েছি। ভেপার ফেজটাকে উড়িয়ে দিলাম কেন? কারণ হচ্ছে যেহেতু হচ্ছে যে মেটাল, কাজেই মেটালের ভেপার ফেজে যেতে দেরি আছে, আগেই লজিক আলোচনা হয়েছে। এবং যেহেতু হচ্ছে যে আমরা ভেপার ফেজ নিয়ে কোনো রকম কোনো ডিসকাশনে যাচ্ছি না, ভেপার ফেজ আলোচনার মধ্যে রাখছি না, অ্যাজ উই আর অমিটিং ভেপার ফেজ, উই হ্যাভ দিস লিবার্টি টু neglect the effect of pressure in these phase transformations. মানে আমরা যেহেতু হচ্ছে আগেই বাদ দিয়ে দিয়েছি ভেপার সংক্রান্ত আলোচনাকে, কাজেই প্রেসারের ভূমিকাও এখানে দেখার আমাদের খুব একটা দরকার পড়ছে না। ওয়েল অ্যান্ড গুড। আমরা একদম সহজ প্রথমের কার্ভটা নিয়ে আমরা এগোই, কার্ভ এসি। এটা ফ্রিজিং পয়েন্ট অফ পটাশিয়াম। এটা আমরা দেখতে পাচ্ছি যে পিওর পটাশিয়ামের যা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট ছিল, অ্যাজ উই অ্যাডিং সোডিয়াম দ্য মেল্টিং পয়েন্ট ইজ রিডিউসিং, দ্য মেল্টিং পয়েন্ট ইজ রিডিউসিং, দ্য রিডাকশন or depression of freezing point, depression of freezing point as well as melting point, where you are adding another metal in potassium. So at point C what happens? At point C we are arriving at one eutectic point. So we are starting from X, going down, and here at point X what we have? We have a mixture, liquid mixture of liquid sodium and liquid potassium. What's happening at X prime, this point? What's happening here? What's happening here? At point X prime, the first trace of solid potassium is found. First trace of solid potassium is found.
you can say, you can obviously say, why potassium? Why potassium? The freezing point of sodium is higher, 97.8 degrees Celsius. The freezing point of sodium is higher. So as the temperature is going down, sodium should come out first. But you can see, when we are talking about this point x, the temperature is already below the melting point of sodium. But the important parameter, the important fact is melting point. And another important fact is the composition. At the point x, at this point, at the point x, the percentage composition of potassium is much more higher as compared to sodium. So potassium will come out first as solid. So then we have equilibrium of solid potassium and liquid melt. So here we have two phases, solid potassium and liquid, and the component are two component, sodium and potassium, and we have the degrees of freedom 1. Hence along the curve the system is univariant. Along the curve AC, the system is univariant. Now the curve CD, this is the fusion curve of Na2K, the compound, though not so stable, সেই compound Na2K এর fusion curve. এই কার্ভেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফেজ এক্সিস্ট করে, দুটো ফেজ। একটা হচ্ছে যে Na2K, আর একটা হচ্ছে লিকুইড। অর্থাৎ এখানেও ফেজ হচ্ছে দুটো আর আমার কম্পাউন্ড হচ্ছে দুটো। ভাবতে হয় কিরকম ভাবতে হয়, এখানে পয়েন্টটা দেখো, এই যে আমরা দেখেছি সিডি অবধি, এখানে আরেকটা পয়েন্ট আছে ই, which is the extrapolation of curve CD. এক্সট্রাপোলেশন, এই এক্সট্রাপোলেশন কখন করা হয়? যে কোনো গ্রাফ নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে, যে কোনো কার্ভ নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে আমরা এক্সট্রাপোলেশন তখন করি যখন একটা পয়েন্ট যেটা আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পয়েন্টটা আমরা কোনো কারণে আমাদের গ্রাফে পাইনি। অর্থাৎ পাওয়ার কথা ছিল বলতে ওটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল প্রেডিকশন অর হাইপোথেটিক্যাল প্রেডিকশন। এটা অনেক সময় হতেই পারে যে আমরা এক্সট্রাপোলেট করে যে পয়েন্টটাতে পৌঁছেছি সেই পয়েন্টটা বাস্তব, অর্থাৎ আমরা কতগুলো এক্সপেরিমেন্টাল ডেটা নিয়েছি এবং এক্সপেরিমেন্টাল ডেটা নিয়ে আমরা গ্রাফটাকে টেনেছি, এক্সটেন্ড করে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা অ্যাকচুয়ালি পৌঁছানো যায়, কিন্তু আমরা অদূর অব্দি এক্সপেরিমেন্টটা চালাইনি। যদি চালাতাম পৌঁছাতাম। আবার এমনও হতে পারে যে আমরা এক্সট্রাপোলেট করে এমন একটা জায়গায় পৌঁছেছি যে জায়গাটাতে শুধু এক্সট্রাপোলেশনই যায়, অ্যাকচুয়ালি ওখানে পৌঁছানো যায় না। এই জায়গাতে, এই গ্রাফে দ্য পয়েন্ট ই ইজ ওয়ান সাচ পয়েন্ট ইতে এই গ্রাফটা পৌঁছতো। কখন পৌঁছতো? যদি Na2K এই সলিড কম্পাউন্ডটা এর একটা কনগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট থাকতো, এটা থার্মালি স্টেবল হতো, আমাদের আগের যে উদাহরণটা আলোচনা করেছিলাম তার মতো। যদি ওরকমটা হতো তাহলে ও জায়গাতে যেত, কিন্তু যেতে পারা সম্ভব হয়নি ডিউ টু থার্মাল ইনস্টেবিলিটি অফ দ্য কম্পাউন্ড Na2K।
সো দ্য পয়েন্ট ই ইজ হাইপোথেটিক্যাল, এই পয়েন্টটা বাস্তবে পাওয়া যায়নি। ইনফ্যাক্ট পাওয়া যায়নি বলেই আমরা এই সোডিয়াম পটাশিয়ামের হচ্ছে যে ফেজ ডায়াগ্রামকে জিঙ্ক ম্যাগনেসিয়াম গ্রাফের চাইতে আলাদাভাবে আলোচনার মধ্যে নিয়ে এসেছি। ফাইন, এখানে ফেজ কটা? তিনটে। কম্পাউন্ড কটা? দুটো। বারবার বোঝার চেষ্টা করো, এই যে ডি পয়েন্টে আমরা এই যে কার্ভ নিয়ে আলোচনা করছিলাম, তো সিডি পয়েন্ট কার্ভ নিয়ে আলোচনা করছিলাম। সিডি কার্ভে কি এলো? সিডি কার্ভের ক্ষেত্রে আমরা দেখেছি ফেজ হচ্ছে দুটো, Na2K সলিড আর লিকুইড, সিডি কার্ভের জন্য। এবারে হচ্ছে ডি পয়েন্ট নিয়ে আলোচনা করছি আমরা। ডি পয়েন্টে গিয়ে কি আছে? একটা আছে হচ্ছে Na2K সলিড, একটা আছে Na সলিড, হবেই কারণ বাঁ দিক থেকে ডান দিকে এসেছি, এখানে সোডিয়ামের অ্যামাউন্ট বেশি হয়ে গেছে। আরেকটা হচ্ছে মেল্ট, অর্থাৎ এখানে তিনটে ফেজ আছে, এই যে ফেজ তিনটে, আর হচ্ছে কম্পোনেন্ট দুটো। তাহলে রিডিউসড ইকুয়েশন দিয়ে আমরা এফ প্রাইম পাচ্ছি 0। অর্থাৎ এই ডি পয়েন্টটা, দিস ইজ নট an eutectic point, but just like other eutectic points, this point is also invariant or non-variant. বুঝলাম। এরিয়া নিয়ে কথা বলবো। এরিয়া একদম প্রথমে হচ্ছে এরিয়া এসিডিবি। এসিডিবি মানে এই ওপরের জায়গাটা, এসিডিবি, এই ওপরের যে জায়গাটা, এই ওপরের জায়গাটাতে সুবিধা আছে। কি সুবিধা আছে? এই ওপরের জায়গাটাতে একটাই ফেজ, সোডিয়াম পটাশিয়াম Na2K কম্পাউন্ড সবাই আছে, লিকুইড অবস্থায় সবাই মিশে আছে। লিকুইড অবস্থায় আলাদা আলাদা অস্তিত্ব দেখতে পাওয়া যাবে না। লিকুইড অবস্থায় সবাই মিশে আছে, সেই কারণে এখানে একটাই ফেজ, কিন্তু কম্পোনেন্ট দুটো। রিডিউসড ফেজ রুল অ্যাপ্লাই করব আমরা, C-P+1, অর্থাৎ পেলাম হচ্ছে দুটো। সিস্টেম ইজ বাইভ্যারিয়েন্ট। বাইভ্যারিয়েন্ট মানে হচ্ছে যে আমি টেম্পারেচার পাল্টাতে পারবো এবং কম্পোজিশন পাল্টাতে পারবো। এই কম্পোজিশন পাল্টাতে পারবো কথাটার মধ্যে একটা মজা আছে। কম্পোজিশন পাল্টাতে পারবো কথাটার মধ্যে কিন্তু ব্যাপারটা এই নয় যে আমি একটা টাইমে দাঁড়িয়ে হচ্ছে যে টোটাল সোডিয়াম পটাশিয়াম যা যা আছে সব উল্টে পাল্টে দিতে পারি, তা কিন্তু না। টোটাল অ্যামাউন্টটা ফিক্সড রেখে কতটা সোডিয়াম, কতটা পটাশিয়াম আর কতটা হচ্ছে Na2K নিউ কম্পাউন্ড, সেটা অল্টার করতে আমি পারি। মাথায় থাক। এরপরে ACF, এই পয়েন্ট, গ্রাফের এই পয়েন্টটা, এই ACF, এই পয়েন্টে কি আছে দেখে নিচ্ছি। দুটো ফেজ, সলিড পটাশিয়াম এবং লিকুইড। ভালো কথা। এরপরে কি নিয়ে আলোচনা হবে? BDH, চলে যাই। BDH এই জায়গাটা, এখানে দেখবো আমরা কি আছে। দুটো ফেজ আছে, সলিড Na আছে এই জায়গাটা,
সলিড এনে আছে, আর আছে হচ্ছে লিকুইড আছে। লিকুইড তো মিক্সচার আমরা জানি, ভালো কথা। তারপরে এরিয়া ইসিজি, ইসিজিতেও দুটো ফেজ, একটা হচ্ছে Na2K আর একটা হচ্ছে লিকুইড। কোন জায়গাটা বলছি? ইসিজি। ফাইন, আমরা দেখে নিচ্ছি। ইসিজি এই জায়গাটা, এই গ্রাফ হয়ে গেছে। এখানে কি কি আছে দেখে নিই আবার একবার। এখানে দুটো ফেজ, একটা হচ্ছে সলিড Na2K আর লিকুইড। এবারে এরিয়া বিলো এফসিজি, এরিয়া বিলো এফসিজি, এফসিজির নিচের অংশ। এই অংশ এখানে আগে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যায় সলিড পটাশিয়াম এবং সলিড Na2K, সলিড পটাশিয়াম আর সলিড Na2K পাওয়া যায়। আরেকটা কি এরিয়া আইএইচএলকে, 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 এই এরিয়াটা। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানেও হচ্ছে পাওয়া যাচ্ছে হচ্ছে সলিড Na এবং সলিড Na2K। এবার প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে দুটো ফেজ, দুটো কম্পোনেন্ট, তাহলে প্রত্যেকটাই হচ্ছে ইনভ্যারিয়েন্ট সিস্টেম। ফাইন, আলাদা করে এখানে উল্লেখ করার আর বিশেষ কিছু অবকাশ থাকে না, আমরা অলরেডি আলোচনার মধ্যে এনে ফেলেছি। এই প্রত্যেকটা কার্ভ জাস্ট একবার দেখো, আমরা আগে অলরেডি আলোচনা করে ফেলেছি প্রত্যেকটা কার্ভ, তাদের মধ্যে কোন কোন ফেজ পাওয়া যাচ্ছে আর তাদের মধ্যে কি কি ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা ফেলেছি। এবারে আমরা যেটুকু একটু বলে নিই, একটু বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এই ফেজ রুল, এই ফেজ রুলের আমাদের অ্যাপ্লিকেশান কি হয়। ফেজ রুলের অ্যাপ্লিকেশান, ফেজ রুলের অ্যাপ্লিকেশান একটা হচ্ছে আমরা জানি যে আমাদের সল্ডারিং করতে লাগে। সল্ডারিং, সল্ডারিং জিনিসটা কি পড়ে দেখো, বুঝে দেখো। সল্ডারিং জিনিসটা তোমরা আগে জানি আমরা সবাই, কিন্তু তার ফিচারটা কি? ফিচারটা হচ্ছে যে দুটো করসপন্ডিং মেটালের চাইতে তাদের অ্যালয়ের যদি মেল্টিং পয়েন্ট কম হয়, ভাবো এই সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে যে আমরা দুটো মেটাল স্ট্রিপকে যদি কোনো কারণে জুড়তে হয়, দুটো ডিফারেন্ট মেটালকে, সো এ সল্ডার উইল অ্যাক্ট লাইক গাম অর অ্যাডহেসিভ, যে আমরা দুটো জিনিসকে জুড়বো, দুটো মেটালকে, এবং সল্ডার হচ্ছে তাদের একটা অ্যালয়, তাদের একটা মিক্সচার যার মেল্টিং পয়েন্ট ওদের চাইতে, দুটো মেটালের আলাদা আলাদা যা মেল্টিং পয়েন্ট তার চাইতে কম। এটা অফকোর্স একটা সল্ডারের বৈশিষ্ট্য হচ্ছে যে ইট শুড বি হোমোজেনাস মিক্সচার অ্যালং উইথ দ্য মেটালস স্প্রেড ইন লিকুইড ফর্ম, আর মেল্টিং পয়েন্ট অফকোর্স কম হতে হবে, কারণ অফকোর্স আমরা একটা দুটো সলিডকে যদি মেল্টিং পয়েন্ট বেশি বলে, বেশি হলে কী ক্ষতি হবে? আরে দুটো মেটালকে আমি জুড়বো, এবার তাদের মেল্টিং পয়েন্টের চেয়ে বেশি হিট যদি আমি তৈরি করি,
তাহলে তো আমার সল্ডারের দরকারই পড়বে না, আমি তখন দুটো মেটালকে এমনিতেই মেল্ট করব, জুড়ে দেবো। সল্ডারের দরকারটা কি পড়ছে, যে দুটো হাই মেল্টিং মেটাল তাদেরকে আমি জুড়বো, কিন্তু আমি টেম্পারেচারটা বেশি রাইজ করতে চাচ্ছি না, সো দ্যাট ইট ইজ এনার্জি এফিসিয়েন্ট, এবং তার জন্য হচ্ছে আমাদের সল্ডারের ইউজটা করা হচ্ছে। জেনারেলি আমরা হাফ হাফ অলয় ইউজ করি, হ্যাঁ, এই যেটা এই লেড আর টিনের জন্য আমরা এটা জেনারেলি ইউজ করি। প্লাম্বার অ্যালয় এগুলো আমরা কাজে লাগাই। সেফটি প্লাগ, সেফটি প্লাগ কী কাজে লাগে আমরা পড়েছিলাম, যা হোক তাতেও হচ্ছে যে ওই অ্যালয়ের মিক্সচার থাকে, হ্যাঁ, এই মেটালের কাজ কি, কাজ আমরা জানি, যে যদি হচ্ছে কখনো কোনো কারণে হচ্ছে যে ভোল্টেজ হাই হয়ে যায়, সো ডিউ টু কম্পারেটিভলি গ্রেটার রেজিস্ট্যান্স অফ দিস অ্যালয়, এই অ্যালয় একটা হিট জেনারেট করে, একটা হিট জেনারেট করে, এবং তার ফলে ওই ওয়্যারটা ফিউজ করে যায়। সেফটি প্লাগ, হ্যাঁ, এটার হচ্ছে যে ফিউজ প্লাগও বলা হয়, সেফটি ফিউজও বলা হয়, অলসো known as safety fuse. Safety fuse because this alloy fuses whenever the temperature rises. টেম্পারেচার বেড়ে গেল, ফিউজটা মেল্ট করে গেল, আমার ঘরের যে ইলেকট্রিক্যাল সার্কিট তার সাথে কানেকশনটা অফ হয়ে গেল, অ্যান্ড দিস ইজ দ্য রোল অফ দ্য সেফটি প্লাগ। So this is all we have about phase rule here. In next class we will be discussing a little bit of solubility. We all know what solubility is. When you are making solutions, it is the capacity of a solvent to dissolve a certain amount of solute, the solubility. And we can consider this as a phase change also. The solute and solvent, when they are together in a solution, they are forming a single phase. So formation of solution or solubility of a solute in a solvent, it can also be treated as a change of phases of or merging of two different phases together. We will be discussing this on our next class. As we continue the journey of discussion on physical equilibria. Till then, keep studying in a tough time, stay home and stay safe. Thank you all. Thank you very much.